ওয়েলকাম এভরিওয়ান, পলিটেকনিক এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস। তোমরা ফার্স্ট ক্লাস যারা দেখে আসোনি দেখে নাও একবার ফার্স্ট ক্লাস, কারণ ফার্স্ট ক্লাস না দেখলে সেকেন্ড ক্লাসটা লিঙ্ক করতে একটু অসুবিধা হয়। তো যারা দেখোনি চলে যাবে পলিটেকনিক এ টু জেড চ্যানেলে, যাওয়ার পর ওই তোমরা চলে যাবে যে প্লেলিস্ট যেখানে রয়েছে কেমিস্ট্রি ফার্স্ট সেম বলে প্লেলিস্ট রয়েছে, ওইখানে তোমরা ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখে নিবে, না হলে একটু লিঙ্ক করতে অসুবিধা হবে। ওকে চলো, তো আমাদের পিডিএফ চলে আসবো। আগের দিন যেটা হয়ে গেছিলো জাস্ট একটু একটু পড়ে নেবো যাতে লিঙ্ক করতে সুবিধা হয়। তো আগের দিন 4টা কোয়ান্টাম নাম্বার বলেছিলাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, ম্যাগনেটিক হচ্ছে এম, আর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার এস। তো এন এর মান হচ্ছে 0 1 2 3, 0 হয় না, 1 থেকে শুরু হয়, 1 2 3 সামথিং চলতে থাকে। এল এর মানটা হচ্ছে এন এর উপর ডিপেন্ডেন্ট থাকে। যদি এন এর মান 3 হয়, এন এর মান যদি 3 হয়ে যায়, এল এর মান কত হবে 3-এর আগে পর্যন্ত, 0 থেকে শুরু করে 1 2, এটা এল এর মান। আর এল এর মান যদি আবার 2 হয়, এম এর মান কী হবে -2 শুরু করে -1 0 +1 +2 এভাবে চলতে থাকে। আর স্পিন কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্ট নয়, প্লাস আপ মাইনাস আপ। এতটা পর্যন্ত আগের দিন হয়ে গেছিলো। এবং আর একটু এই টেবিলটা একটু বলে দিই, ভ্যালু অফ এল যদি 0 1 2 3 সেই হয়, তাহলে সাবসেলের হবে এসপিডিএফ। এই এসপিডিএফ থেকে আজকের ক্লাস শুরু হবে। এসপিডিএফ সম্বন্ধে ডিটেলসে আজকে পড়বো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। পিডিএফের ব্যাপার তোমাদের অনেকের পিডিএফ নেওয়ার আগ্রহ রয়েছে, আমি বলে দিচ্ছি পিডিএফ কী করে পাবে, আগে পড়াশোনাটা হোক। চলো আজকে এবার নতুন পড়া শুরু করছি। ফার্স্ট যেটা রয়েছে দেখো, অরবিট। অরবিট এবং অরবিটাল দুটো জিনিস, আমি জাস্ট একটু সিম্পল ভাষায় একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তোমাদের যেমন তোমরা যদি তোমাদের বাড়িটাকেই লক্ষ্য করো, তোমাদের একটা বাড়ি রয়েছে, তো সেই বাড়ির মধ্যে কিন্তু আবার ছোটো ছোটো করে রুম রয়েছে, বেডরুম, কিচেন, টয়লেট, যাই হোক। তো এটা তো ইটসেলফ একটা রুম, তো আর মধ্যে আবার ছোটো ছোটো রুম, বাড়ির মধ্যে আবার ছোটো ছোটো বাড়ি। তো সেরকমভাবেই থাকে অরবিট, এবং অরবিটের মধ্যে থাকে আবার ছোটো ছোটো অরবিট, যাকে বলা হচ্ছে অরবিটাল। দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে সকল বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রনগুলি আবর্তন করে তাদের বলা হয় কক্ষ। ক্লিয়ার? এবার এই কক্ষের মধ্যে নিউক্লিয়াসের চারপাশে অবস্থিত যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তাকে বলা হয় অরবিটাল। জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, ব্যাপারটা এইখানে দেখো। এটাও কিন্তু রিয়েল ইমেজ নয়, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। তো মাঝখানে থাকছে নিউক্লিয়াস, যেখানে নিউট্রন আর প্রোটন রয়েছে। এবার ফার্স্ট যে কক্ষটা রয়েছে 1 নম্বর কক্ষ, ওর মধ্যে তুমি যদি দেখো জুম করে, তাহলে দেখবে একটা ওর মধ্যে উপকক্ষ রয়েছে, অরবিটাল রয়েছে একটা, যেটাকে বলা হচ্ছে এস। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না? ওকে, এস। ঠিক আছে, যদি 2 নম্বর কক্ষটা দেখো, অর্থাৎ কোথায় গেল 2 নম্বর, যদি 2 নম্বর কক্ষ দেখো, তাহলে ওকে যদি জুম করে দেখা হয়, ওর মধ্যে কিন্তু দুটো সাবসেল থাকবে বা দুটো কক্ষ থাকবে, যেটাকে বলা হচ্ছে এস এবং পি। 2 নম্বরে কিন্তু দুটোই থাকে, এস আর পি। 3 নম্বরে যদি দেখো, তিনটে থাকবে, এস পি ডি। আর 4 নম্বরে যদি দেখো তাহলে এস পি ডি এফ, 4টে থাকবে। তো 1 নম্বরে কেবল আর কেবলমাত্র এস থাকবে। ওকে, ভালো করে লিখি। 1 নম্বরে কেবল আর কেবলমাত্র এস থাকবে, 2 নম্বরে এস আর পি থাকতে পারে, 3 নম্বরে এস পির সঙ্গে ডিও থাকতে পারে, আর 4 নম্বরে এস পি ডি এফ থাকতে পারে। ওকে, এই হচ্ছে কক্ষ আর কক্ষক। কক্ষের মধ্যে আবার ছোট ছোট কক্ষ বা যাকে বলছি আমরা কক্ষক। অরবিট এবং অরবিটাল, ইংলিশ নামটা ভালো করে মনে রাখো। নেক্সট দেখো, এবার এদের মধ্যে ডিফারেন্স, খুব পরীক্ষায় আসে, ডিফারেন্স বিটুইন অরবিট অ্যান্ড অরবিটাল। তো কী করবো, জাস্ট কাকে বলে পুরোটা হুবহু লেখা রয়েছে, তো কাকে বললে পার্থক্যের একটা পয়েন্ট হয়ে গেল। নেক্সট যেটা বলছে, কক্ষের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, কক্ষের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। কিন্তু অরবিটালের ক্ষেত্রে যদি বলি, এস কক্ষক ছাড়া বাকি সবার কিন্তু নির্দিষ্ট অভিমুখ আছে। কটা বলেছিলাম কক্ষক? এস পি ডি এফ। তার মধ্যে এসের কেবলমাত্র কোনো অভিমুখ নেই, এসের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, বাকি পি ডি এফ সবার কিন্তু নির্দিষ্ট অভিমুখ রয়েছে। ওকে, এবং লাস্ট যেটা বলছে, কক্ষ বৃত্তাকার এবং উপবৃত্তাকার হতে পারে, এই দুটোর মধ্যেই কোনো একটা হবে। কক্ষ হয় বৃত্তাকার হবে, না হলে উপবৃত্তাকার হবে, এর বাইরে কোনো শেপ হবে না। কিন্তু কক্ষকের ক্ষেত্রে কি হবে, বিভিন্ন আকৃতির হয়। বিভিন্ন আকৃতির ইন দ্য সেন্স, দেখো একবার আকৃতিগুলো দেখো। এস কক্ষ যেটা রয়েছে, এস কক্ষ এরকম স্ফেয়ার, গোলকের মতো থাকে, পুরো গোলক। ঠিক আছে, পি কক্ষ যদি দেখো এরকম ডাম্বেলের মতো থাকে, ডাম্বেল, এগুলো সব পি কক্ষক। ডি যদি দেখো ডাম্বেল নয়, এরকমভাবে থাকে, এরকমভাবে ডির যদি থাকে এরকম, আর এফেরগুলো এইভাবে থাকে। ঠিক আছে, ডিটেলসে আমি যাচ্ছি না, তো সিম্পলি শেপটা বোঝানোর জন্যই ছবিগুলো দেওয়া। আর তোমরা যারা জানো অনেকে এইচএস সায়েন্স করে এসছো, তাদের ঠিক আছে। তো যারা আর্টস টার্স দিয়ে এসছো, তাদের অত ডিটেলসে জানার দরকার নেই। টোটাল 4 রকমের থাকে কক্ষক, এস পি ডি এফ।
এসের আকৃতি কেমন, শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে এসের আকৃতি কেমন, এসের আকৃতি গোলাকার, গোলাকার নয় বলতে হ্যাঁ গোলকেরই মতো গোলাকার। ওকে, পির আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি। এই দুটোই বেশি পরীক্ষা আছে, ডি আর এফ জিজ্ঞেস করে না। তাহলে হলো, তাহলে কক্ষক 4 রকমের হলো এসপি ডিএফ। এবং 1 নম্বরে আবার করে বলে দিই, 1 নম্বর কক্ষে কেবলমাত্র এস উপকক্ষ থাকে বা কক্ষক থাকে। 1 নম্বর কক্ষে কেবল আর কেবল এস থাকবে। 2 নম্বরে কি হবে, এস তো থাকবেই, তার সঙ্গে পিও যোগ হয়ে যাবে। 3 নম্বরে কি হবে, এস পি তার সঙ্গে ডি। আর 4 নম্বরে হয়ে যাবে এস পি ডি থাকবেই, তার সঙ্গে আরও এফও জুড়ে যাবে। খুব মনে রাখো, কারণ এটা দিয়েই পরের ক্লাসগুলো, পরের টপিকগুলো বুঝতে সুবিধা হবে। দেখো এই টেবিলটা আমরা একবার করে নিয়েছিলাম, আবার করব একটু আপডেটেড ফর্মে। দেখো কি বলছে। ফার্স্ট যেটা রয়েছে অরবিট। অরবিটের মধ্যে এই 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা অরবিটালগুলোকে বুঝবো। তো কোয়ান্টাম নাম্বার তখনই বলেছিলাম যে ইলেকট্রনের এক্সাক্ট পজিশন জানার জন্য আমরা কোয়ান্টাম নাম্বার ইউজ করি। আর শেষে হচ্ছে ই ক্যাপাসিটি যেটা লিখেছে, ওটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ক্যাপাসিটি, কতগুলো ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম। তো ফার্স্ট যে অরবিট রয়েছে যেটাকে আমরা কে অরবিট বলি, অর্থাৎ 1 নম্বর প্রথম অরবিটটাকে আমরা কে বলি, তারপরে এল, তারপরে এম, এভাবে চলতে থাকে। তো ফার্স্ট যে অরবিট রয়েছে কে, ওকে, তো ওখানে n সমান 1 তোমরা জানো, l সমান 0। এবার এই l সমান 0 মানে s হয়, আমি বলেছিলাম l সমান যখন 0 হয় তখন s, l সমান 1 হলে p, 2 হলে d, আর 3 হলে f। তো l সমান 0 অর্থাৎ s অরবিটাল। তো সেখানে m সমান 0 হবে, প্লাস আপ মাইনাস আপ এগুলো জানো। তাহলে এইখানে এই কক্ষে তাহলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, এই কক্ষে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, একটা প্লাস আপ একটা মাইনাস আপ। দুটো দুদিকে ঘুরছে, একটা এদিকে ঘুরছে একটা এদিকে ঘুরছে, অর্থাৎ একটা এরমভাবে ঘুরছে আর একটা এরমভাবে ঘুরছে, দুটো দুদিকে, একটা ক্লকওয়াইজ ঘুরছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ওকে, তো একটা চেম্বারের মধ্যে 2টো ইলেকট্রন থাকতে পারে এবং সেই দুটো এসের মধ্যেই আছে এখন। তাহলে ফাইনালি এখান থেকে যে কনক্লুশন পেলাম, এস অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। এখানে 1s2 লেখা রয়েছে, ভালো করে লক্ষ্য করো। 1s2 কথার অর্থ হচ্ছে যে 1 হচ্ছে 1 নম্বর কক্ষ। ওকে, 1 নম্বর কক্ষের মধ্যে এস হচ্ছে কক্ষক বা অরবিটাল, তার মধ্যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। লেখা হয় কেমন হবে, 1s স্কোয়ারের মতো করে, উপরে 2 লেখা হয়, সোজাসুজি নয়। ওকে, দেখো আরও যদি কারো বুঝতে অসুবিধা, নেক্সটটাতে চলো, কোনো অসুবিধা হবে না। এল অর্থাৎ তারপরে কক্ষ, অরবিট হচ্ছে 2 নম্বর অরবিট বা এল কক্ষক। এই এল কক্ষে এন এর মান 2, এন এর মান 2 হলে কি হবে, এল এর মান 0 আর 1। তো এল এর মান যখন 0 তখন হচ্ছে এস, এল এর মান যখন 1 তখন হয়ে যাচ্ছে পি। তো যখন এস হচ্ছে দেখো 2টো ইলেকট্রন থাকতে পারে, আর যখন পি হচ্ছে -1 0 +1, এবং সবাতে প্লাস আপ মাইনাস আপ করে টোটাল এই যে ব্লু কালার রয়েছে টোটাল 6টা ইলেকট্রন রয়েছে। তো সেই জন্য 2p6। তো এইটা আমি আবার একটু ডিটেলসে বলি, রয়েছে কত, 2p, সরি 2p নয়, আগে রয়েছে 2s, 2s2, 2p6। 2st কথার অর্থ 2 নম্বর কক্ষ, এস কক্ষক, ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন। 2p6 কথার অর্থ 2 নম্বর কক্ষ, পি কক্ষক এবং 6টা ইলেকট্রন। তাহলে ফাইনালি 2 নম্বর কক্ষে মোট কটা ইলেকট্রন থাকতে পারে, 2 নম্বর কক্ষে মোট 8টা ইলেকট্রন থাকতে পারে। 8টের মধ্যে 2টো থাকবে এসে এবং বাকি 6টা থাকবে পিতে। হয়েছে, এবং সেটা কিভাবে থাকবে, সেটা থাকবে এরকমভাবে, আমি একটা ছবি আঁকছি। দেখো এইটা হচ্ছে রিপ্রেজেন্টেশনটা আমরা এভাবে করব, এরকমভাবে। এইটা হচ্ছে যে 2 নম্বরের এস, এটা হচ্ছে 2 নম্বরের পি, 2s আর 2p। এখানে থাকতে পারে 2টো ইলেকট্রন, একটা এইদিকে একটা এইদিকে, আর এখানে থাকতে পারে একটা একটা, তারপর আবার একটা একটা। ওকে, এটা সব দুদিকে ঘুরবে এরকমভাবে, একটা একদিকে ঘুরছে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে। তাহলে এসে টোটাল 2টো ইলেকট্রন থাকতে পারে, পিতে টোটাল 6টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, এর বেশি থাকতে পারবেই না। তাহলে এইভাবে টোটাল 2 নম্বর কক্ষে 8টা ইলেকট্রন থাকতে পারছে। ক্লিয়ার? আমি যদি পূর্বের ছবিটাতে আরেকবার যাই, ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। এইখানে যদি চলে আসো, তাহলে এইখানে যদি ভালো করে দেখো 2 নম্বর কক্ষ যেটা ছিল, এই যে 2 নম্বর কক্ষের মধ্যে কি রয়েছে, এস আছে আর পি আছে। এবার এসে থাকবে 2টো, পিতে থাকবে 6টা। টোটাল 2 আর 6 মিলে কোথায় থাকছে, 2 আর 6 মিলে টোটাল এই 2 নম্বর কক্ষে যেটা রয়েছে এইখানে টোটাল 8টা ইলেকট্রন থাকতে পারে। তো আমরা 9 10-এ পড়েছি 2 নম্বর কক্ষে 8টা ইলেকট্রন থাকতে পারে। তো 8টা ইলেকট্রন কীভাবে থাকে, এসের মধ্যে 2টো, পির মধ্যে 6টা। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে। এবার আমরা 3 নম্বর কক্ষে চলে যাব। 3 নম্বর কক্ষ যেটাকে আমরা এম কক্ষ বলি। তো 3 নম্বরের ক্ষেত্রে এল সমান হচ্ছে 0 1 2। 0 যখন হচ্ছে এস, 1 হচ্ছে পি আর 2 হচ্ছে ডি। তো দেখলাম এসে 2টো থাকতে পারে, পিতে 6টা থাকতে পারে এবং ডিতে কটা থাকতে পারে। যখন ডি হচ্ছে, ডির মান 2 হচ্ছে, তাহলে এখানে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত, এবং সবগুলোর জন্য প্লাস আপ মাইনাস আপ এই করে। এবার প্লাস আপ মাইনাস আপগুলো যদি গুণে দেখো কটা আছে, তাহলে দেখো গুণে
10টা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো টোটাল 10টা থাকছে, ওই জন্য সেটাকে বলছিলাম 3D10। তাহলে ফাইনালি কি হলো, 3s2 3p6 3d10। আমি আরেকবার বড় করে লিখে দিই, দেখো। তাহলে 3তে কি হচ্ছে, 3s2 3p6 3d10, অর্থাৎ 3 নম্বর কক্ষ, পুরোটাই 3 নম্বর কক্ষ। 3 নম্বর কক্ষের মধ্যে আবার 3টা কক্ষক রয়েছে, অরবিটের মধ্যে 3 অরবিট, তার মধ্যে 3টে অরবিটাল রয়েছে। কি কি অরবিটাল রয়েছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। এস অরবিটালের মধ্যে 2টো থাকতে পারে ম্যাক্সিমাম, পির মধ্যে 6টা ম্যাক্সিমাম, আর ডির মধ্যে 10টা ম্যাক্সিমাম। তো এই মিলে টোটাল 10 6 16 2 18, অর্থাৎ 3 নম্বর কক্ষে টোটাল 18টা ইলেকট্রন থাকতে পারে। এবার এই 18 ইলেকট্রন কোথায় থাকবে, এসে 2টো, পিতে 6টা, ডিতে 10টা। যদি ওই ছবিতে যাই আরেকবার, দেখো এই যে 3 নম্বর কক্ষ, এখানে কি রয়েছে, এস পি ডি। এসে রয়েছে 2টো, পিতে থাকবে 6টা, আর ডিতে থাকবে 10টা। তো এই হিসাবে টোটাল 3 নম্বর কক্ষে এস পি ডিতে 18টা ইলেকট্রন থাকতে পারবে। এবার 4 নম্বরটা আশা করি তোমরা নিজেরাই বুঝে যাবে, একবার দেখে নাও। তাছাড়া পিডিএফ আমি দিয়ে দেবো, পিডিএফ থেকেও দেখতে পারো। ওকে, দেখো এল সমান 0 1 2 3, তো এটা পর্যন্ত ঠিক আছে। 4s2 4p6 4d10 আর 4f 14 হয়ে যাবে। 14 কেন হবে, যখন n এর মান 4, l এর মান 3 হচ্ছে। 3 হলে এখানে -3 থেকে শুরু করে প্লাস -2 -1 0 +1 +2 +3, টোটাল এখানে 7টা রয়েছে, এখানে 7 দুগুণে 14। তো টোটাল এফ এর মধ্যে 14টা ইলেকট্রন থাকতে পারে। তো এই জন্য 4 নম্বর কক্ষে যদি তুমি দেখো, তো ম্যাক্সিমাম 32টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, তো সেই 32টা কীভাবে থাকে, এইখানে 2টো, প্রথমে এসে 2টো, এখানে 6টা, এখানে 10টা, এখানে 14টা, সেই হিসাবে টোটাল 32টা ইলেকট্রন থাকতে পারে। তো এতটা পর্যন্ত এবার ক্লিয়ার। এবার তোমাদের যদি আমি বলি, সাপোজ অক্সিজেনের কত, অক্সিজেন আমরা পরে করবো, পরপর সিরিয়ালাইজ করবো, এখন থাক। সাপোজ কোনো একটা ইলেকট্রন বললাম এক্স, যার কনফিগারেশন 10 হয়েছে, যার কনফিগারেশন 10, তাহলে কি করবে তুমি, তো প্রথম কক্ষে দিবে 2টো, অর্থাৎ 1s2। 1 নম্বর কক্ষ, সেখানে এসের মধ্যে 2টো ভর্তি হয়ে গেল। তারপর যদি বলি 2 নম্বর কক্ষে কটা থাকবে, তাহলে 2 নম্বরে থাকবে, প্রথমে এসে থাকবে কটা, 2টো, এর বেশি থাকতে পারে না। আবার 2 নম্বরে পি আসবে, তারপর 2 নম্বর পিতে কটা থাকবে, 6টা থাকতে পারে। এবার হিসাব করে দেখো, 10টা মিলে গেছে, 2 2 4 6 10। ওকে, এবার ভাবো যদি কোনো একটা ইলেকট্রন রয়েছে এক্স, তার 9টা ইলেকট্রন রয়েছে, তাহলে সে কীভাবে থাকবে, প্রথমে এসে 2টো ভর্তি হয়ে যাবে, তারপর 2 নম্বরের এসে 2টো ভর্তি হয়ে যাবে, 2 নম্বরের পিতে 5টা ভর্তি হবে, কারণ একটা ফাঁকা থেকে যাবে, তাই না। টোটাল তো 9টা রয়েছে, প্রথমে এসে 2টো ভর্তি হয়ে যাবে, তারপর এসে 2টো ভর্তি হয়ে যাবে, তারপর পিতে 5টা ভর্তি, 2 2 4 5 9। ওকে, চলো, যারা যারা বুঝতে পারো না, আমি একদম প্রথম থেকে করাই। একদম প্রথমে ইলেকট্রন কনফিগারেশন চলে আসো। তোমরা জানো পর্যায় সারণীতে প্রথমে রয়েছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। অ্যাটমিক নাম্বার 1 বলতে বোঝানো হয়েছে যে পরমাণুর সংখ্যা, পরমাণুতে প্রোটনের সংখ্যা একটা। অ্যাটমিক নাম্বার ওটাকেই বলা হয় যে পরমাণুতে প্রোটন কটা রয়েছে। তো পরমাণুতে প্রোটন রয়েছে একটা, আর আমরা জানি প্রোটন যটা থাকে ইলেকট্রনও তটা থাকে। তো প্রোটন একটা থাকলে ইলেকট্রনও একটাই থাকবে। তো হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে একটা। তো সেই একটা ইলেকট্রন কোথায় থাকবে, একটা ইলেকট্রন থাকবে 1 নম্বর কক্ষের এস কক্ষকের মধ্যে একটা দখল করবে, অর্থাৎ এই যে ছবিতে দেখতে পাচ্ছ, 1 নম্বরের এসের মধ্যে একটা ইলেকট্রন পড়ে থাকবে, আর একটা ফাঁকাই থাকবে, কারণ রয়েছে তো মাত্র একটা ইলেকট্রন। যদি 2টো ইলেকট্রন থাকে, যেমন হিলিয়ামের রয়েছে, হিলিয়ামের যেমনটা রয়েছে, তো হিলিয়ামে যদি 2টো থাকে তাহলে কি করবে, দেখো হিলিয়ামের 2 রয়েছে, তাহলে 1s2, 1 নম্বর এসে 2টো ভর্তি হয়ে যাবে, ব্যাস। এরা 2s এর কোনো দরকারই নেই। লিথিয়ামের কথা যদি বলো, 3 নম্বর বা 3টে ইলেকট্রন থাকছে, তাহলে প্রথমে 1 নম্বর এসে 2টো ভর্তি হয়ে যাবে, তারপর 2 নম্বরের এসে গিয়ে একটা ভর্তি হবে। ওকে, তারপর যদি বেরিলিয়াম বলো, দেখো বেরিলিয়ামের 4টা, তাহলে 1s2 2s2, 1 এসে 2টো ভর্তি হয়ে গেল, 2 এসে 2টো ভর্তি হয়ে গেল, আর কাজ শেষ। এবার যদি বোরন 5টা রয়েছে, এবার কি হবে, বোরনের ক্ষেত্রে এবার শুরু হচ্ছে, দেখো 1 নম্বর এসে 2টো, 2 নম্বর এসে 2টো, তারপর 2 নম্বর পিতে একটাই ভর্তি হয়েছে, আর ভর্তি হয়নি। এবার যদি কার্বনের কথা বলো, কার্বনের রয়েছে 6টা, তাহলে কী হবে, 1 এসে 2টো, 2 এসে 2টো, আর 2 পিতে 2টো। তো এইভাবে তোমরা বাকিগুলো দেখো, কিন্তু এইখানে সমস্যা একটা হবে বলতে, তোমাদের যদি বলি 19টা যদি থাকে, তোমরা কি করবে সেইটা লেখো। 19, কোনো একটা ইলেকট্রন রয়েছে, কোনো একটা পরমাণু রয়েছে যার 19টা ইলেকট্রন রয়েছে, সাপোজ এক্স ধরে নাও, এক্স তার 19টা ইলেকট্রন রয়েছে, তাহলে কি করবে, তাহলে
তাহলে তোমার নিয়ম অনুযায়ী প্রথমে তুমি 1 নম্বরে এসে দুটো ঢুকিয়ে দিবে, তারপর আবার 2 নম্বরের এসে দুটো ঢুকিয়ে দিলে, তারপর 2 নম্বরের পিতে 6টা দিয়ে দিলে, কথা হলো 2 2 4 6 10, আরও 9টা পড়েছে। ওকে, 2 পিতে বেশি থাকবে না, 1 নম্বরে শুধু এস, 2 নম্বরে এস এর সঙ্গে পি, 3 নম্বরে এস পি ডি, 3টে থাকে। তাহলে এবার তারপরে 3 নম্বর। ওকে, তাহলে 3 নম্বরের এস এসে দুটো, 3 নম্বরের পি 6টা, কটা হলো 2 2 4 6 10 10, তারপরে 11 12 12 6 18। এবার একটা আছে, কোথায় দিবে? তোমাদের নিয়ম অনুযায়ী 3D1, পি তো ভর্তি হয়ে গেছে, পিতে আর ধরবে না, তাহলে এবার 3Dতেও আসবে 3D1। যদি এইটা করো তোমাদের নলেজ অনুযায়ী ঠিকই আছে, যারা জানো আলাদা কথা, যারা জানো না বলে দিই, 3D1-এ ভর্তি হবে না, কারণ 3D1-এর আগে 4S ভর্তি হবে। এবার বলবে যে 3D তো ছিল, 3D ছেড়ে 4S-এ কেন আসবে? তো সেই জন্য আমাদের কয়েকটা নিয়ম আছে, এক্স্যাক্টলি যদি লিখতে হয় কি হবে না হবে। তো এক্স্যাক্টলি যেমন করে এই যে লেখা রয়েছে, এগুলো একটু পরে দেখছি। এক্স্যাক্টলি এভাবে ভর্তি হতে গেলে 3টে রুল আছে। 3টে রুল কী কী? একটা হচ্ছে হুন্ডের রুল, একটা হচ্ছে পাউলিস রুল, আর একটা হচ্ছে আউবাউ প্রিন্সিপাল। টোটালি 3টে রুল সম্বন্ধে একবার দেখে নেব। এই 3টে রুল জানলে একেবারে সঠিকভাবে তোমরা বসাতে পারবে ইলেকট্রনগুলো কোথায় থাকছে। তো দেখো 3টে রুল, প্রথমে বলছে যে হুন্ডস রুল ফর ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। হুন্ডের রুল কি বলছে আমি পড়ছি না, তোমরা পড়ে নেবে, আমি জাস্ট একটু বলে দিই। ইলেকট্রনগুলো সাপোজ প্রথমে একটা একটা করে ভর্তি হবে, প্রথমে একটা ভর্তি হবে, তারপর একটা, এরকমভাবে প্রথমে একটা একটা করে ভর্তি হবে, তারপর যদি বাড়ে তারপর আবার একটা করে ভর্তি হবে। ক্লিয়ার হয়েছে? আমি নিজে ছবি আঁকছি, দেখো এরকম যদি আমার চেম্বারগুলো থাকে, প্রথমে ইলেকট্রনগুলো কি হবে? প্রথমে ইলেকট্রনগুলো একটা একটা করে ভর্তি হবে, এখানে একটা ভর্তি হবে, এখানে একটা ভর্তি হবে, এখানে একটা ভর্তি হবে, তারপরে যদি আবার আসে একটা একটা একটা, এবং প্রথমে যখন একটা একটা করে ভর্তি হবে তাদের ঘূর্ণন একই দিকে হবে, অর্থাৎ সবাই ক্লকওয়াইজ। প্রথমে যে এই দুটো চেম্বার, এইটা যেটা ঘুরবে এও একই দিকে ঘুরবে, এই ইলেকট্রন থাকবে এও একই দিকে ঘুরবে, এও একই দিকে ঘুরবে। কিন্তু তারপর যখন আবার একটা চলে আসবে, এই দিকে ঘুরছিল সে সেই দিকে ঘুরবে, এই দিকে ঘুরছিল এই তার উল্টো দিকে ঘুরবে, এ তার উল্টো দিকে ঘুরবে। তো এখানে যদি দেখো ভালো করে তীর চিহ্নটা এই ছবিতে, দেখো একটা এর উপরের দিকে তীর চিহ্ন, একটা নিচের দিকে তীর চিহ্ন, তো একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবং এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা যে ইলেকট্রনগুলো যেটা রয়েছে, ইলেকট্রনগুলো কিন্তু এককভাবে পূর্ণ হলেও এবং বা পুরো সম্পূর্ণ পূর্ণ হলেই তবে একটু সুস্থির থাকে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকমই, যে সাপোজ এখানে সবগুলোতে একটা করে পূর্ণ রয়েছে, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, আরেকটাতে রয়েছে সাপোজ এরকম, এখানে দুটো রয়েছে, দুটো দুদিকে, এখানে একটা, এখানে একটা। এই দুটোর মধ্যে কিন্তু এইটা বেশি স্থির, এইটার থেকে এইটা বেশি সুস্থির। অর্থাৎ এটা দেখো তিনটেই আছে কিন্তু একটা একটা করে আছে, এখানে একটাতে দুটো, বাকি দুটোতে একটা, তো এইটা হচ্ছে বেশি সুস্থির। তো সুস্থির কখন হবে? সুস্থির তখন হবে, সুস্থির বলতে স্টেবিল, বেশি স্টেবিল। বেশি স্টেবিল কখন হবে? হয় একটা একটা করে পুরো পূর্ণ থাকো, অথবা ডবল ডবল করে পূর্ণ পূর্ণ থাকো। ঠিক আছে, বুঝতে পারলাম? হয় সম্পূর্ণভাবে পূর্ণ থাকো, নাহলে এককভাবে পূর্ণ থাকো। তো অর্থাৎ এই ছবিটাতে একটু বেশি সুস্থির থাকবে, অথবা যদি এখানেও ভরে দিই তাহলে এটাও বেশি সুস্থির, এই দুটোর মধ্যে বেশি সুস্থির, এটা এই দুটোর মধ্যে আবার এটা বেশি সুস্থির। ওকে, এবার পাউলির কাছে চলে যাব। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরে অবস্থায় দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বারের মান কখনোই এক হতে পারে না। তো ইটস ওকে, নো প্রবলেম, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট আসছে না, জাস্ট মুখস্থ করে রাখো সূত্রটা। এইবার যেটা আউবাউ প্রিন্সিপাল বলছে সেইটা খুব ইম্পর্টেন্ট। আমরা এক্ষুনি যেটা বললাম যে যেখানে সেখানে ভর্তি হয়ে যেতে পারবে না, 3Dর আগে 4S হবে, তারপর 3D হবে। কেন হবে? দেখো প্রথমে আমি লিখেছি 1 নম্বরে কেবলমাত্র এস, 2 নম্বরে এস এর সঙ্গে পি, 3 নম্বরে এস পি ডি, 4 নম্বরে এস পি ডি এফ, 5 নম্বরে এস পি ডি এফ, এরকম করে চলতে থাকছে। এখানেও এফ আছে। এইবার কি করলো? তীর চিহ্ন টেনে দাও, প্রথমে এরকম, তারপর এইভাবে, ঠিক আছে? এবার তীর চিহ্ন টেনে দাও, এইভাবে তীর চিহ্ন টানার পর যেগুলো আগে আগে পড়ছে পরপর লিখবো। তাহলে সবার প্রথমে কি পাচ্ছো? 1S। ওকে, সবার প্রথমে হবে 1S। 1S এর পর দেখো 2S পাচ্ছি, 2S এর পর কি পাচ্ছি? 2P, তারপরে 3S, তারপরে যেটা পাচ্ছি 3P। 3Pর পর কাকে পাচ্ছি? 4S কে পাচ্ছি। 3Pর পর কিন্তু 3D পাচ্ছি না। এই লাইনটা যখন আমি টানছিলাম, প্রথমে 3P, 3Pর পর 4S, 4S এর পরে 3D। তো এটা হচ্ছে শক্তির স্তর। এই শক্তির স্তর অনুযায়ী ইলেকট্রনগুলো ফিল হবে। তাহলে 3P আগে, 3Pর পর 4S, 3D কিন্তু নয়, 4S এর পর 3D, 3Dর পর আবার 4P, 4Pর পর কিন্তু 5S ভর্তি হলে গিয়ে তারপর আবার 4Dতে আসবে, 4D ভর্তি হওয়ার পর 5P, 5Pর পর আবার 6S, 6S এর পরে 4F। তো সেই ক্রমটা তোমরা একবার নিজেরা খাতায় করবে এবং যেটা লেখা রয়েছে পড়ে নাও।
সর্বনিম্ন শক্তিসম্পন্ন উপকক্ষে ইলেকট্রনগুলি সর্বপ্রথম প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তরের কক্ষে প্রবেশ করবে। এবং এই শক্তির ক্রমটা হলো যে এইটা, যেটা এক্ষুনি করলাম, 1s এর থেকে 2p, তারপর 2s, তারপর 3p, তারপর 3pর পর 4s, কিন্তু এইখানে ভালো করে লক্ষ্য করো, 3pর পর 4s, তারপর 3d। ওকে, আই হোপ 3টা সূত্র তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা সমস্ত ইলেকট্রনগুলো ফিল করতে পারবো। তো তোমাদের অন্তত 20 পর্যন্ত 30 পর্যন্ত মনে রাখতেই হবে, যতগুলো আমি করেছি 30 পর্যন্ত কিন্তু সবগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় সিম্পলি বলবো যে ক্যালসিয়ামের ইলেকট্রন কনফিগারেশন লেখো, ক্যালসিয়াম Ca। এবার তোমাকে জানতে হবে যে ক্যালসিয়ামের মধ্যে কটা ইলেকট্রন থাকে, সেটা তুমি যদি না জানো পরীক্ষা অনেক সময় বলে দেয়, অনেক সময় বলে না। সুতরাং তোমাকে মনে রাখতে হবে যে হাইড্রোজেনের কত, হিলিয়ামের কত, অক্সিজেনের কত, সব মনে রাখতে হবে। ওকে, তো 30 পর্যন্ত অন্তত মনে রাখো। একদিনে হবে না, প্রথম দিন চেষ্টা করো 10টা মনে রাখবে, তারপর দিন চেষ্টা করো 8-10টা, তারপর দিন 8-10টা, 3 দিন 4 দিনে মিলে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং ইলেকট্রন কনফিগারেশনগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে, পরপর দেখবে। যেটা চেঞ্জ আসবে, এই যে 3p এখানে ভর্তি হয়ে গেল, তারপর যখন ক্যালসিয়ামে আসছে পটাশিয়াম, তো পটাশিয়ামে যখন আসছি, পটাশিয়ামের কে, ফসফরাসের পি, ওকে, পটাশিয়াম কেতে যখন আসছি, যার ইলেকট্রন হচ্ছে 19টা, সেইখানে লিখে রেখে দেখো আর্গন, তারপর 4s1। আর্গন 4s1 ইন দ্য সেন্স কি বলছে, আর্গনের যেটা ছিল তার আগে এই পুরোটা আছে, এইখানে লেখার জায়গা নেই বলে আমি এই আর্গনটাকে এই পুরোটাকে ছোট করে আর্গন লিখে দিচ্ছি। অর্থাৎ তোমরা কিন্তু আর্গন লিখবে না, এক্সামে যদি আসে আর্গন লেখা যাবে না, তোমাকে লিখতে হবে পুরোটাই, মানে এই যেটা রয়েছে, পুরো যেটা রয়েছে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 4s1। আর্গন লিখলে হবে না, এটা আমি ছোট করে লিখেছি যাতে তোমাদের বুঝিয়ে দিতে পারি। তারপর এখানেও সেম জিনিস, এখানে যদি বলে না এটা আঁকতে, তো এখানে আর্গনের যে কনফিগারেশনটা ছিল এটা পুরোটা আছে, প্লাস 3D ফাঁকা পড়ে যাবে, 3D ফাঁকা পড়ে যায়, 3D ভরেনি, আগে 4s ভর্তি হয়েছে। তো এখানে কয়েকটা ব্যতিক্রম জায়গা আছে, সেই জায়গাগুলো একটু বলে দিচ্ছি। তাহলে 3D না ভরে আগে কে ভরবে, 4s। তারপর যখন আবার একটা ইলেকট্রন চলে আসলো, 4s দুটো ভর্তি হয়ে গেল। আবার একটা ইলেকট্রন যখন আসলো, এবার 3D ভর্তি শুরু করেছে। আবার একটা আসলো, 3D দুটো, 3D তিনটে, 3D চারটা, 3Dর এবার তারপরে কিন্তু এখানে দেখো এই ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে তো হয়ে গেল যে 4s দুটো ভর্তি হয়ে আছে আর এখানে 3টে হয়ে আছে। এরপর যখন আরেকটা আসছে তখন সেটা তো এখানে ভর্তি হয়ে গেল, এবং এখান থেকেও একটা টেনে নিয়েছে, এর কাছ থেকে আবার একটা টেনে নিয়েছে। কেন টেনে নিয়েছে, আমি ওই যে বলেছিলাম যে সম্পূর্ণভাবে ভর্তি হতে হবে বা এককভাবে ভর্তি থাকলেও হবে। যখন এই রকম কন্ডিশনে আসছে 3D আর 4s এর মধ্যে, 3D 4sকে বলছে যে ভাই আমাকে একটা দিয়ে দে, আমার আরেকটা দিলে পুরো সবাই একটা একটা করে পেয়ে যাবে, আর তোর তো দুটো আছে, একটা থাকবেই। তো সেই হিসাবে 3D 4s বললো ওকে, ইটস ওকে। তো এই জন্য 4s একটা ওকে দিয়ে দিল, 4sেরও অর্ধেক, যেহেতু দুটো থাকে অর্ধেক ভর্তি আছে, আর 3Dরও সবগুলো অর্ধেক অর্ধেক ভর্তি হয়ে গেছে, তো সবাই সমান হয়ে গেছে। তো এই ক্ষেত্রেটা বেশি ইকুইলিব্রিয়াম থাকে, এই জন্য পরীক্ষায় এইটা বেশি দেয়, ক্রোমিয়াম খুব ইম্পর্টেন্ট। তো এটা তোমাদের ভালো করে দেখতে হবে। আর একটা কন্ডিশন যেখানে হয়, এই যে কপারের ক্ষেত্রে হয়, এখানেও সেম। দেখো দুটো দুটো করে ভর্তি হয়ে যাওয়ার পর এইরকম যে কন্ডিশনটা আসছে, এখানেও কি হচ্ছে, ওই সেম, এইখানে জাস্ট ওর থেকে একটা নিয়ে নিয়েছে, এর থেকে একটা এখানে নিয়ে নিয়েছে, যাতে কি হলো, এর তো পুরো সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গেলো, মানে পুরো ফুললি স্টেবিল হয়ে গেল, আর এ অর্ধেকভাবে স্টেবিল হয়ে গেল। তো এক্ষেত্রেও সেম কন্ডিশন, ও যখনই দেখতে যায় আর একটা হলেই আমার ফুললি স্টেবিল হয়ে যাচ্ছে, ও ওর থেকে একটা নিয়ে নিচ্ছে, কারণ ও অর্ধেক সুস্থির আর এ সম্পূর্ণ সুস্থির। তো এইভাবে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো বেশি পড়ে এইগুলো। এবার এইখান থেকে তোমাদের দিয়ে দিতে পারে Zn+, তো কোশ্চেনে দিয়ে দিতে পারে Zn+। তো এরকম কোশ্চেন আসলে কি করবে, আসে এরকম কোশ্চেন। তো দেখে নাও Zn30 আছে। এবার হয়টা কি, তোমাকে বলে দেবে যে Zn+, কথা অর্থ Zn থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। নর্মালি Zn এর 30 থাকে, Zn+ হয়ে গেলে Zn এর 29টা ইলেকট্রন আছে। প্লাস হয়ে গেছে মানে কি, এর একটা ইলেকট্রন কমে গেছে, এই জন্য প্লাস হয়ে গেছে, একটা ইলেকট্রন কমে যাওয়ার জন্য এটা হয়ে গেল Zn29। তো 30 থেকে 29, এবার Zn এর যখন 29টা ইলেকট্রন হয়ে গেছে, Zn নয়, Zn এর প্লাস, Zn+-এর যখন 29টা ইলেকট্রন হয়ে গেল, তাহলে কার মতো কনফিগারেশন হবে, এই 29 যেটা ছিল কপারের মতোই কনফিগারেশন হবে। তো কপার বললেও যা হবে, Zn+ বললেও কিন্তু সেম ইলেকট্রন কনফিগারেশন হবে। তো এরকমভাবে সেম আগের যেটা ছিল, কোনটা ছিল, এই যে, না এখানে না, এই যে এই কন্ডিশনটা ছিল ক্রোমিয়ামের। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হলো, 24টা ছিল, ক্রোমিয়ামের 24টা ছিল। তাহলে ক্রোমিয়ামের 24টা বললে সিম্পলি ক্রোমিয়ামের মতো করে করবে। কিন্তু যদি বলে দেয় Mn+, অর্থাৎ ম্যাঙ্গানিজের তো 25টা, কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ ওরও 24টা এখন হয়ে গেছে, তাহলে ওরও কনফিগারেশন এই মতোই হবে। আবার বলে দিল Fe2+, এরকমও বলে দিতে পারে Fe2+, কেটে দিয়ে লিখি
Fe 2+, অর্থাৎ Fe থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে Fe কত নম্বরে আছে? 26 নম্বরে। ওর থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় কোথায় পৌঁছে যাবে? 24, মানে আবার সেই ক্রোমিয়ামের মতো, তাহলে ক্রোমিয়ামের মতোই হবে। যাই হোক, তোমরা কিন্তু পিডিএফ দেখে দেখে স্বপ্নটা প্র্যাকটিস করবে। পিডিএফ কোথায় পাবে বলে দিই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখবে টেলিগ্রামের চ্যানেলের। তো যারা টেলিগ্রাম জানো ভালো, যারা জানো না হোয়াটসঅ্যাপের মতোই, তো প্লে স্টোরে চলে যাবে, টেলিগ্রাম ইনস্টল করবে। টেলিগ্রাম ইনস্টল করার পর প্রোফাইল ক্রিয়েট করার পর ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে তুমি একদম টেলিগ্রামের চ্যানেলে চলে যাবে, আমার পলিটেকনিক A to Z চ্যানেল পেয়ে যাবে। তো ওইখানে গিয়ে দেখতে পাবে পিডিএফ রয়েছে, জাস্ট ডাউনলোড করবে, সিম্পলি ডাউনলোড হয়ে যাবে, কিচ্ছু ঝামেলা নেই। তো যারা জানো ভালো, যারা জানো না যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ভিডিও অনেক বড় হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে, চলো 3 মিনিট। 3-4টা টার্ম আছে, একটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার ওই যে বললাম পরমাণুর সংখ্যা, পরীক্ষায় আসে, খুব আসে। কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলে। তাহলে অ্যাটমিক নাম্বার কি বললাম, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আমরা বলছি অ্যাটমিক নাম্বার। নেক্সট মাস নাম্বার কি, ওই প্রোটন সংখ্যাটা তো থাকবে প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন সব মিলে হচ্ছে নিউট্রন সংখ্যা, মাস নাম্বার। চলো আমি দেখিয়ে দিই একবার ব্যাপারটা, কোথায় গেল ছবিটা, এই যে ছবিটা। দেখো ইলেকট্রনগুলো বাইরে ঘোরাঘুরি করছে, কিন্তু মাঝখানে কে কে আছে? প্রোটন আর নিউট্রন। প্লাস প্লাস যেগুলো রয়েছে সেগুলো প্রোটন, আর গোল গোল যেগুলো রয়েছে আর কোনো জন্য নেই নিউট্রন। নিউট্রন নিস্তড়িত, কোনো প্লাসও নয় মাইনাসও নয়। তো এই পুরো নিউক্লিয়াসে যেটা রয়েছে যতগুলো প্রোটন রয়েছে, শুধু প্রোটন কতগুলো রয়েছে সেইটা হচ্ছে আমাদের কি অ্যাটমিক নাম্বার। কিন্তু এই প্রোটন আর নিউট্রন মিলে মোট কতগুলো আছে পুরো নিউক্লিয়াসে, সেইটা হচ্ছে কি মাস নাম্বার। ক্লিয়ার? মাস নাম্বার হচ্ছে টোটাল নিউক্লিয়াসে যা আছে, আর প্রোটন সংখ্যা আছে টোটাল কতগুলো প্রোটন রয়েছে। আই হোপ ক্লিয়ার। নেক্সট, তাহলে মাস নাম্বার। এবার হচ্ছে আইসোটোপ। সাপোজ দুটো আছে, হ্যাঁ তা চলো দুটো আছে যাদের সেম প্রোটন সংখ্যা, এটারও যায় প্রোটন সংখ্যা, এটারও সেম প্রোটন সংখ্যা, কিন্তু মাস নাম্বার আলাদা, তাহলে তাকে আমরা বলবো কি আইসোটোপ। যেমন এইখানে উদাহরণ দেওয়া রয়েছে, একই মৌলে যে সকল পরমাণু পারমাণবিক সংখ্যা এক, পারমাণবিক সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা এক, কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের আমাকে বলবো কি আইসোটোপস। কি করে হচ্ছে দেখো, 1H1 2H1 3H1, এখানে যেটা লেখা রয়েছে না 1H1, ওইদিকে 1 একটা নিচে 1, এইটা ইন্ডিকেট করছে আমাদের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? আর এইটা ইন্ডিকেট করছে মাস নাম্বার। উপরে যেটা রয়েছে ওটা মাস নাম্বার বলা হয়, নিচে যেটা রয়েছে ওটা প্রোটন সংখ্যা বলা হয়। ক্লিয়ার? তাহলে এইখানে যদি দেখো ভালো করে 1H1 আর 3H1, তাহলে 1H1 2H1 আর 3H1 এই তিনজনের কিন্তু নিচে 1 রয়েছে, অর্থাৎ প্রোটন সংখ্যাগুলো সেম কিন্তু ভর সংখ্যা আলাদা। আবার দেখো C12C6 13C6 14C6, এদের সবারই কিন্তু প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা, এদেরকে আমরা বলবো কি আইসোটোপ। নেক্সট এটা রয়েছে আইসোবার, ঠিক তার উল্টো। এখানে বলছে যে প্রোটন সংখ্যা আলাদা হতে পারে, পারমাণবিক সংখ্যা আলাদা, কিন্তু ভর সংখ্যা এক, এই যে ভর সংখ্যা এক, তাদেরকে আমরা বলবো আইসোবার। তো উদাহরণ রয়েছে দেখো, ভর সংখ্যাগুলো উপরে 40 40 40, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। আর রয়েছে আইসোটোন। আইসোটোন বললে নিউট্রন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা, তাকে বলবো আইসোটোন। তো মনে রাখার জন্য একটু ট্রিক্স বলে দিই, দেখো আইসোটোপ, আইসোটোপ শেষে একটা প রয়েছে বা পি রয়েছে, আইসোটোপ। তো পি ফর প্রোটন সংখ্যা, এখানে প্রোটন সংখ্যাগুলো এক হবে। আইসোবার, লাস্টে আর, আর অর্থাৎ ভর সংখ্যা, আইসোবার, আইসোবার অর্থাৎ ভর সংখ্যা, ভর সংখ্যাগুলো এক হবে। আইসোটোন, তো শেষে একটা দন্তেন্য থাকছে, তো সেই টোন থেকে পাবে নিউট্রন। তো আইসোটোপে হলে প্রোটন সংখ্যা এক, আইসোবারে হলে ভর সংখ্যা এক, আইসোটোন হলে নিউট্রন সংখ্যা এক। কেমিস্ট্রি আর এই ফার্স্ট চ্যাপ্টার থেকে একটু বাকি থেকে গেল হাইব্রিডাইজেশন, বাট হাইব্রিডাইজেশন এখন এখন করাবো না, যেহেতু তোমরা ফার্স্ট স্টেজে আছো, পরে তখন করাবো শেষের দিকে, ঠিক আছে? হাইব্রিডাইজেশনটা পরের পিডিএফে থাকছে, এই পিডিএফে নেই, নেক্সট পিডিএফে পাবে। বাট এখন তোমাদের হাইব্রিডাইজেশনটা নিয়ে খুব চাপের দরকার, নেওয়ার দরকার নেই, এখন যেটুকু পড়ালাম এটুকু করো, ঠিক আছে? পিডিএফ তোমাদের বললাম টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামে যাওয়ার পর তোমরা ওখান থেকে পিডিএফগুলো নিয়ে নিতে পারবে। অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? চলো, ভিডিও অনেক লম্বা হয়ে গেল।